পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা যে গ্রুপ সি ইউনিট 1-এর যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে অর্থাৎ শিখন কৌশল, তার ইতিপূর্বেই আমরা সাজেশান দিয়ে দিয়েছি। আমরা প্রথম অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছি অর্থাৎ শিখন, এবং দ্বিতীয় যে ইউনিট 1-এর দ্বিতীয় যে চ্যাপ্টারটা অর্থাৎ শিখন কৌশল সাজেশান দেওয়া হয়ে গেছে, এবং সাজেশান অনুসারে এই যে মার্কস ডিভিশন, সেই মার্কস ডিভিশন অনুসারে আজকে আমরা এর প্রথম পার্টটা দেব। তোমরা জানো যে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে অনেক দিন আগেই তোমাদের ফোর্থ সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে। তোমরা 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের পরীক্ষা শুরু হবে, আর এই তোমাদের শিক্ষা বিজ্ঞান পরীক্ষা আছে 17ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এই মোটামুটি ঠিক আছে, কিন্তু একটি কথা, এটা হিসাব মতো 4 মাস পরীক্ষা বাকি আছে এই হিসাব মতো, সেটা আমাদের সিলেবাস অনুসারে, কারণ এডুকেশনের 7টা চ্যাপ্টার আছে, দেখে নাও এই 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার 4 মাস, এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা আশঙ্কা, যে আমাদের এবার ভোট আছে 2026 সালে বিধানসভার ভোট, এই বিধানসভার ভোট মার্চ এপ্রিলে হতে পারে, কাজে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা একটু এগিয়ে আসার সম্ভাবনা আছে 15 থেকে 20 দিন, সেটা যদি হয় তো আরও বিপদ। তা যাই হোক, আমাদের পরীক্ষাও দিতে হবে, পড়াশোনা করতে হবে, তোমরা ভালো করে অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। আমরা এই চ্যাপ্টারে আমরা যে সাজেশান দিয়েছিলাম সেই অনুসারে কিন্তু আমরা এটা দিচ্ছি। যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা এডুকেশন যারা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফির আমরা নোট বা সাজেশান দিই, যে সাজেশানগুলো দিই আমরা বুঝিয়েও দিই। কারণ তুমি যদি বুঝতে না পারো, চিন্তা করে দেখো, তুমি যদি যে নোটটা বুঝতে না পারবে সেটা কিন্তু তোমার কাছে কোনো দাম নেই। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে শিখন কৌশল, অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে একজন মানুষ, তখন সে কিছুই জানে না, কিন্তু যত সে বড় হতে থাকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে মানুষ বিভিন্ন জিনিস শিখে ফেলে, করতে পারে। এই কিভাবে শেখে বা শিখন কৌশলটা কি, সেইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। এটা নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী বা শিক্ষাবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন মানুষ কিভাবে শেখে। সেই অনুবর্তন বা সাপেক্ষীকরণ কাকে বলে? অনুবর্তন বা সাপেক্ষীকরণ বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী সমাজের রীতিনীতি, আচরণ, মূল্যবোধের সঙ্গে নিজের আচরণ বা চিন্তাকে মানিয়ে নিয়ে সামঞ্জস্য করে, তখন তাকে বলা হয় অনুবর্তন। এই অনুবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়? দেখতে পাচ্ছ 2 ভাগে ভাগ করা যায়। প্রাচীন অনুবর্তন, এর পরীক্ষা করেছেন প্যাভলভ কুকুর নিয়ে, আর সক্রিয় অনুবর্তন স্কিনার মূলত ইঁদুর নিয়ে পরীক্ষা করেছেন। এবার প্রাচীন অনুবর্তন কাকে বলে? পরের প্রশ্নটা দেখো, প্রাচীন অনুবর্তন কাকে বলে? এই প্রাচীন অনুবর্তনটা বলার আগে আমরা প্যাভলভের একটা পরীক্ষাটা বলে নিই, খুব সংক্ষেপে বলছে। প্যাভলভ একটা কুকুর নিয়েছিলেন, এবং আমরা জানি খাবার দিলে লালাক্ষরণ হয়, আমরা যে খাবারটা চিবোই মুখ দিয়ে লালা বেরোয়, এটাই স্বাভাবিক। তা প্যাভলভ কিছুদিন কী করলেন, একটা বিশেষ পদ্ধতিতে কুকুরকে খাওয়া দাওয়ার আগে ঘন্টা দিলেন। এরকম কিছুদিন করলেন, অর্থাৎ ঘন্টা কিছুক্ষণ মধ্যে 2, 4, 5 সেকেন্ডের মধ্যে খাবার হচ্ছে, এরকম 15 দিন, 20 দিন, 1 মাস করার পর দেখা গেল তাহলে খাবারের স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ, এটাই স্বাভাবিক। কিন্তু ওই ঘন্টার ধ্বনি, খাবার দেওয়ার আগে ঘন্টার ধ্বনি দেওয়ার ফলে 15 দিন, 1 মাস, বেশ কিছুদিন পরে দেখা যাবে যে ঘন্টার ধ্বনি দেওয়া হচ্ছে, ঘন্টার ধ্বনি দেওয়া হচ্ছে, সেই শুনে কুকুরটা কিন্তু লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ ঘন্টার ধ্বনি যার স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ নয়, সে কিন্তু ঘন্টার ধ্বনির ফলে লালাক্ষরণ হচ্ছে। এটাই হচ্ছে প্যাভলভের প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটা। অর্থাৎ ডেফিনেশনে কী আছে, যে অনুবর্তন বা সাপেক্ষীকরণ আদিম সমাজে বা প্রাণে দেখা যেত, যেখানে মানুষ চিন্তিত বা অচিন্তিত অন্ধভাবে সমাজের প্রথা, রীতিনীতি কর্তৃক নির্দেশ মেনে চলতো, তাকেই বলা হয় প্রাচীন অনুবর্তন। ঠিক আছে, এবার সক্রিয় অনুবর্তন কাকে বলে? দেখো, আমরা যে প্যাভলভের যে প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটা বললাম, সেটা এইভাবেও বলতে পারি সহজভাবে,
যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ায় তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকেই বলা হয় প্রাচীন অনুবর্তন। কারণ ঘণ্টার ধ্বনি খাদ্যর সাথে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘণ্টার লালাক্ষরণ, কিন্তু বিশেষ উদ্দীপক কি ঘণ্টার ধ্বনি, তার সাথে লালাক্ষরণ হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে সক্রিয় অনুবর্তন কাকে বলে। এরপর দেখো সক্রিয় অনুবর্তন। এই সক্রিয় অনুবর্তনের স্কিনারের পরীক্ষাটা বলি সংক্ষেপে। স্কিনার বক্স হচ্ছে একটা বিশেষ ধরনের বক্স যেখানে একটি সুইচ থাকবে, অর্থাৎ একটা বাস্কের ভেতরে কোথাও সুইচ থাকবে, সেই সুইচটা মধ্যে চাপ পড়লে একটা দরজা খুলে যাবে। এবার একটি বিড়াল বা ইঁদুরকে ওই স্কিনার বক্সের ভেতরে রাখা হলো এবং স্কিনার বক্সটা খাঁচা দিয়ে আটকানো, এবং ওই সুইচটা টাইপ করলে একটা প্লেটের মতো বেরিয়ে যাবে এবং তার মধ্যে দিয়ে খাদ্যবস্তু ঢুকতে পারবে। ওটা বিশেষ কৌশলে তৈরি করা। তা ওই স্কিনার বক্সে একটা ইঁদুরকে বা বিড়ালকে ঢুকিয়ে দেওয়া হলো, বাইরে খাবার দেখছে, বিড়ালটা বা ইঁদুরটা বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করছে খাদ্যটার জন্য, এরকমভাবে নানা রকম উদ্দেশ্যহীন প্রতিক্রিয়া বা কাজকর্ম করছে। কিন্তু হঠাৎ কোনো একভাবে অঘটন বা দুর্ঘটনায় বা যে কোনো এক সময় অনিচ্ছাকৃতভাবে ওই সুইচটা চাপ পড়ে যায়, ফলে দরজাটা দিয়ে ওই প্লেটটার মাধ্যমে বাইরের খাদ্যবস্তুটা ভেতরে চলে আসে, সে খাবার খায়। দ্বিতীয়বার আর একবার করা হয়। এরকমভাবে কয়েকবার 5, 10, 15, 20 বার করার পর দেখা গেল যে বাইরে খাবার দেওয়ার পর তার মধ্যে কোনো ব্যাপকতা বা চঞ্চলতা দেখা যাচ্ছে না। তখন যখন তার খাবার খিদে পাচ্ছে তখন ওই বিশেষ সুইচটা চাপ দিচ্ছে, খাবার খাচ্ছে এবং সে বিনা আয়াসে, বিনা পরিশ্রমে, বিনা চেষ্টায় স্বতঃস্ফূর্তভাবে খাবার সংগ্রহ করছে। এটাই হচ্ছে সক্রিয় অনুবর্তন। অর্থাৎ যখন এখানে অন্যরকম আমরা একটু ভাষা দিয়ে বলেছি, মোদ্দা কথা অর্থাৎ সক্রিয় অনুবর্তন হলো যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর বা শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য তাকেই বলা হয় সক্রিয় অনুবর্তন। এরপর অপানুবর্তন কাকে বলে। অপানুবর্তন হলো কোনো একটা অভ্যাস হলো কিন্তু অনুশীলনের অভাবে সেটা ভুলে যাওয়াকেই বলা হয় অপানুবর্তন। অর্থাৎ অনুবর্তন যদি স্থায়ী করতে হয় তাহলে সেই বিষয়টা অভ্যাসের দরকার হয়। এখানে আমরা যে প্যাভলভের উদাহরণটা দিয়েছি সেখানে বলেছি যে অনুবর্তনকে স্থায়ী করতে হলে ঘণ্টার ধ্বনির সাথে মাঝে মাঝে স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্য দিতে হবে, কিন্তু সময় মতো যদি ঘণ্টার ধ্বনির সাথে খাদ্য দেওয়া না হয় তাহলে কিছুদিন পর দেখা যাবে বা কিছু সময় ব্যবধান পর দেখা যাবে ঘণ্টার ধ্বনি দিলে কিন্তু আর লালাক্ষরণ হবে না। এইটাই হচ্ছে অপানুবর্তন। পরের প্রশ্নটা দেখো, প্যাভলভের অনুবর্তনের প্রক্রিয়া সিআর বলতে কী বোঝো। প্যাভলভের অনুবর্তন প্রক্রিয়া সিআর, এটা ফুল ফর্ম হচ্ছে কন্ডিশনাল রেসপন্স, এর বাংলা সমার্থক হল অনুবর্তিত প্রতিক্রিয়া। এটি কৃত্রিম বা বিকল্প উদ্দীপকের সাহায্যে সৃষ্টি এক ধরনের প্রতিক্রিয়া। অর্থাৎ ওই যে ঘণ্টার ধ্বনির মাধ্যমে লালাক্ষরণ হচ্ছে ওটা কিন্তু বিকল্প, ওটা স্বাভাবিক নয়। কাজেই এটাই হচ্ছে প্যাভলভ অনুবর্তনের সিআর। পরেরটা দেখো, প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিহ্ন। এটা দেখো, ঘণ্টার ধ্বনি দেওয়া হচ্ছে উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া থেকে হচ্ছে সহজ, কারণ ঘণ্টার ধ্বনি দিলে তার মধ্যে একটা সচেতনতা দেখা যায়। আর খাদ্য ফলে লালাক্ষরণ হয়, কিন্তু প্যাভলভের অনুবর্তনের ফলে দেখা গেল ঘণ্টার ধ্বনির ফলেই তার লালাক্ষরণ ঘটছে। দেখো তীর চিহ্ন দিয়ে সেটা বোঝানো হয়েছে। সাতেরটা হচ্ছে স্কিনার বক্স কাকে বলে। একটু আগে আমরা অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন বোঝাতে গিয়ে স্কিনার বক্স কথাটা বলেছিলাম। অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন পরীক্ষার জন্য স্কিনার একটা নিজস্ব একটা বিশেষ যন্ত্র বা পদ্ধতি ব্যবহার করেন এবং ওই বিশেষ একটা বাক্য ব্যবহার করেছিলেন, তাকেই বলা হয় স্কিনার বক্স। নেক্সট 8 নম্বরটা দেখো, বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে L1 প্রাথমিক স্তর বা L2 উন্নত স্তর কী। L1 বা প্রাথমিক স্তর হলো বুদ্ধির মৌলিক বা প্রাথমিক স্তর, যেখানে শিশু মূলত পরিচিত তথ্য অভিজ্ঞতা শেখে, অর্থাৎ একেবারে প্রাইমারি স্টেজ, যেমন খেলাধুলা, দৈনন্দিন কাজের মাধ্যম এগুলো। পরেরটা হচ্ছে L2 হচ্ছে উন্নত স্তর, যখন শিশু একটু বড় হয়, বুদ্ধির উন্নতি ঘটে, জটিল স্তরে পৌঁছায়,
যেখানে শিশু একটু যুক্তি, বিচার, বিশ্লেষণ, বিশেষীকরণ, সরলীকরণ, সাধারণীকরণের মাধ্যমে নতুন কোনো ধারণা বা সিদ্ধান্তে জন্মায় বা সিদ্ধান্তে পৌঁছাতে পারে এবং পূর্বে কোনো অভিজ্ঞতা থেকে নতুন অভিজ্ঞতা সে পৌঁছাতে পারে, একেই বলা হয় L2 স্তর। পরের প্রশ্নটা দেখো, টাইম কার্ড কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। থর্নডাইকের প্রচেষ্টা ভুলে শিখন কৌশলে ফলাফলে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন এবং এই লেখচিত্রটা আমার ছবিটা আঁকার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে হয়নি। তা দেখো এখানে চেষ্টা করলাম। দেখো প্রথমে অনেক সময় লাগছে, চিন্তা ভাবনা করছে, কখনো তাড়াহুড়ো হচ্ছে, কখনো দেরি হচ্ছে এবং লাস্টে গিয়ে দেখা একেবারে মিলে গেছে, কোনো সময় লাগছে না। ঠিক আছে, একেই বলা হচ্ছে টাইম কার্ড। লাস্টের প্রশ্নটা আজকে যে এস টাইপ এবং আর টাইপ অনুবর্তন বলতে কী বোঝো? এস টাইপ হলো প্রাচীন অনুবর্তনের যে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তার সাংকেতিক রূপ টাইপ 1, আর আর টাইপ অনুবর্তন হলো সক্রিয় অনুবর্তন বা শিখন বা টাইপ 2 শিখন। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। আমরা এই দ্বিতীয় চ্যাপ্টার শিখনের যে 2 নম্বরের প্রশ্ন থাকবে তার প্রথম পার্টটা দিয়ে দিলাম, আরেকটা পার্ট আছে আমরা শেষ করে দেবো, আজকালকের মধ্যেই দিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যদি কোনো নোটিফিকেশান দেন পরীক্ষা পেছনো বা যাই হোক না কেন, আমরা সাথে সাথে সরবরাহ করে থাকি। কাজেই যদি তোমাদের মনে হয় যে তোমরা সাথে সাথে নোটিফিকেশান চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এছাড়া আমাদের পড়ার বিষয় চ্যানেলটা আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, তার মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। তোমরা যদি এরপর কোনো কী করলে কী হতে পারে বা কী করতে চাও এই সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকে আমাদের বলো, আমরা তার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।